এটা অনেকে জানেন, যারা আন্দোলনে ছিলেন, বিএনপির অনেকে বড় ভাইরা নেতাকর্মীরা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে অনেকটা সাপোর্ট দিয়েছেন। ছাত্র জনতা অনেকটা সাপোর্টের কারণে আজ এই স্বৈরাচারকে আমরা খেতে পেরেছি। আশা করি এই স্বৈরাচার আর বাংলার মাটিতে কখনো ঠাঁই হতে পারবে না। আমরা চাই এই স্বৈরাচার কি কোনো বাংলার ঠাঁই হতে পারবে? আর এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচার ঠাঁই হতে পারবে না। এই দেশ যেভাবে চলছে এদেশ সরাতে চাচ্ছি। এদেশ কোনো জনগণ, এদেশ কোনো নেতাকর্মীর না, এদেশ কোনো ইসলামিক নেতাকর্মীর না, এদেশ জনগণ। জনগণ যেভাবে বলবে দেশ সেভাবে চলবে। এদেশ হাসিনার কোনো দেশ নয়, এদেশ আমাদের ছাত্র জনতার দেশ, এদের জনগণের দেশ। জনগণ যেভাবে বলছে সেভাবে চলছে। আজকে আপনারা না থাকলে, আমরা না থাকলে এই স্বৈরাচার কি খেলতে পারতাম? আজকে আপনারা না থাকলে, আমরা না থাকলে আমি এখানকে বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমার পায়ের কন্ডিশন খারাপ, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি, আরেক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন শহীদ সাজ্জাদ হোসেনের সজলের পরিবার থেকে তার অভিভাবক বাবা খলিলুর রহমান বেগম এবং বক্তব্য রাখবেন খলিলুর রহমান, শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা। খলিলুর রহমান, শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা। আচ্ছা, ওনার বাবা আসেন, ওনার মা বক্তব্য রাখবেন মিসেস শাহিমা বেগম। মিসেস শাহিমা বেগম। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আমার ছেলেকে যে আশুলিয়া থানার সামনে এই যে দেখতেছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, আমি সেই সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আজকে আমার এই দৃশ্যটা, আমি এখানে আসছি থেকে আমি এখানে সহ্য করতে পারতেছি না। আমি কিভাবে এটা মেনে নিব? আমার চোখের দৃশ্যটা যখন ওদিক চলে যাচ্ছে, আমি আমার ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে এখানে বলার মতো ভাষাও আমি পাইতেছি না। আসলে আমার 5ই আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে চলতেছে। আমার বুকের ভিতরটা আগুন শুধু জ্বলতে আছে। কিন্তু তারপর আমি কিছু বলবো, কারণ আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমি ফার্স্ট পুরস্কার হিসেবে 71-কে আমি বুকে ধারণ করে, আমি ছেলে যেমন খুশি তেমন সাজো, সেখানে আমি ছেলে হারা মা সেজে সেখানে আমি ফার্স্ট পুরস্কার নিয়েছিলাম। কিন্তু সেটাই যে আমার জীবনে সেটা পূর্ণতা পাবে, এটা আমি কোনোদিনও ভাবি নাই যে আমি সেই ছেলে হারা মা হয়ে যাব। আজকে আমার দিনটা খুব মনে পড়তেছে যে 16 ডিসেম্বর আমি ছেলেহারা মা, যেমন খুশি তেমন সাজো, ছেলেহারা মা সেজেছিলাম। আজকে সত্যি একজন ছেলেহারা মা। আমি নিজেকে সামলে নিতে পারতেছি না যে ছেলেহারা কত ব্যথা। সেদিন হয়তো আমি আনন্দে আত্মহারা হয়ে আমি সেজেছিলাম যে না, 71-এ মায়েরা এরকম কষ্ট করেছে। সেই দৃশ্যটাকে তুলে ধরতে গিয়ে আজকে আমি 24-এর মা, শুধু ছেলেহারাই মায়ের হয়ে গেলাম। হয়তো আমার কপালে এতটুকুই ছিল, সেই পূর্ণতাই আমি পেয়েছি। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে আমি মেনে নিতে পারতেছিলাম না। আজকে আমার সন্তান আগুনে, এক্ষুনি হাসিনা কেন ভারতে, এক্ষুনি হাসিনা দোষরদের সহ তাদের এই বাংলাদেশে নিয়ে এসে এই আশুলিয়ার মাটিতে তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তাঘাটে আমার ছেলেদের যে গরম করে মারা হয়েছে, ঠিক সেরকম করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে, এই আশুলিয়ার মাটিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হাসিনা না, তার দোষরদের এবং যারা স্পটে ছিল তাদেরকে সকলকে এই আশুলিয়ার
বুকে হাহাকার করতেছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এই দৃশ্য দেখে। আমি এত দৃশ্য আমি দেখতে চাই না। আর কোন মায়ের সন্তান যেন এইভাবে না পড়ানো হয়। এই স্বৈরাচার সরকারকে এই দেশে এনে এই আশুলিয়ার মাটিতেই তাকে মারতে হবে। আমি কি যে যন্ত্রণা ভুগতেছি আমি আসলে বলার ভাষা পাইতেছি না। আমার সন্তানকে যেভাবে মেরেছে, এত করে মারার পরেও আমি দুঃখের সাথে জানাচ্ছি যে সেদিন আমাদের শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করেছি চিন্ময়ত্রীতে, বাংলাদেশ চিন্ময়ত্রীতে, কিন্তু আমাদের উপদেষ্টা কোন উপদেষ্টা সেখানে উপস্থিত হয় নাই। আমি তুই দেখতে জানাই সেই উপদেষ্টাদের। আজকে আমার সন্তান যদি এভাবে মরত, এভাবে যদি ডাক্তার ইউনূসের সন্তান মরত, উনি বসে থাকতে পারতো না। আজকে যদি উপদেষ্টাদের সন্তান মরত, এইভাবে বসে থাকতে পারতো না। কিন্তু আমাদের সেই শহীদ মা বাবাকে তারা অপমান করেছে। আমি ভিক্ষা জানাই, আমি অনেক কষ্টের সাথে বলতেছি যে তাদের সন্তান যদি এইভাবে মরতো, তারা বসে থাকতে পারতো না। তারা কোনোদিন এইভাবে বসে থাকতে পারতো না। আমাদের প্রোগ্রামে তারা আসতো। আমরা তো এতই নিকৃষ্ট হয়ে গেছে, আমরা আমাদের সন্তান মরলো এভাবে। আর আমাদের প্রোগ্রামে ডক্টর ইউনূস সহ কোনো উপদেষ্টা হাজির হতে পারলো না কেন? আমি কি বলবো, বলার ভাষা আমার নেই। আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে এখানে ধন্যবাদ দিচ্ছে, আমাকে এখানে এই মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমান স্যারকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমার মনের ভাষাগুলো প্রকাশ করার মতো জায়গা আমি হয়তো কোথাও পাই না। কিন্তু আমাদের এই বাইপাইলবাসী, আমি সবার কাছে বলে যেতে চাই, আপনারা কেউ ছাড় দেবেন না এই হাসিনাকে। আপনারা কেউ ছাড় দেবেন না। এই হাসিনাকে এই আশুলিয়ার মাটিতে হাজির করতে হবে, এই আশুলিয়ার মাটিতে তাকে মারতে হবে। আমার এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি একটু অনুরোধ করব আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা দায়িত্বে আছে, বাম পাশে আমাদের সিনিয়র নেতারা বসে আছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন না প্রোগ্রামটা। আপনারা পুরো খালি করে দেন, অনুগ্রহ করে পুরোটা খালি করে দেন, শুধু মিডিয়ার ভাইদেরকে থাকতে দেন প্লিজ। আপনারা একটু সুন্দর করে একটু সরে যান। এবং ডান সাইডে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা আপনারা দাঁড়িয়ে আছেন, একটু সাইড হয়ে যান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে শহীদ খন্দকার মামুন বিপ্লবের পরিবারের স্বজন। শহীদ খন্দকার মামুন বিপ্লবের পরিবারের স্বজন, তার মা উপস্থিত হয়েছে। তার মা আসেননি, তার ওয়াইফ উপস্থিত হয়েছে। মিসেস সাথী আক্তার বক্তব্য রাখবেন। মিসেস সাথী আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন, এক মিনিট বাবু ভাই প্লিজ, আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রথম শোক এবং বিজয় বর্ষপূর্তি উপলক্ষে সদস্য সচিব জনাব মোর্শেদ খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন সাত্তার পাটোয়ারি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আসসালামু আলাইকুম। আমি শহীদ মামুন খন্দকার বিপ্লবের সহধর্মিণী খন্দকার সাথী। আমি এখানে ভাষা হারিয়ে ফেলছি। আমার ছোট ভাই, আমার আপা যা বলে গেল তার সন্তানের জন্য আমি কি বলবো। আমার চারটি সন্তান রয়েছে। আমার ছোট বাচ্চার বয়স যখন 10 মাস 3 দিন, তখন আমার হাজবেন্ড মারা যায়। আমি 4 আগস্টের কথা বলছি, যখন উনি আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যায়, তখন 6টা বাজে। আমি নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, একই সাথে উনি প্রস্তুত হচ্ছে মিছিতে যাওয়ার জন্য। প্রতিদিন উনি ঘর থেকে বের হতো,
বলেছে তুমি আমাকে বিদায় দাও, যদি শহীদ হয়ে যাই তাহলে আমাকে মাফ করে দিও, আর যদি বেঁচে থাকি বিজয়ের পতাকা হাতে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। সেদিন 4 আগস্ট আমি বললাম আপনি যাবেন, এভাবে কথা বলে যাচ্ছেন, যদি নাই ফিরেন তাহলে আমার ছোট ছোট 4টি সন্তানের কি হবে? সেদিন আমাকে বলেছিল তুমি আমার কথা ভেবো না সাথী, ছোট ছোট কলেজগুলোর কথা ভাবো যারা এখনো ফুল হয়ে ফুটেনি। আমি তো 4টি সন্তান হয়েছে আমার, আমি তো ফুল হয়ে ফুটেছি, তারা এভাবে যদি রক্ত ছড়াতে পারে। আমি একটি দলের কর্মী, আমি আসলে সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, আমি কিভাবে ঘরের ভিতরে থাকবো তুমি আমাকে বলো? এ কথা বলে উনি হাসতে হাসতে বিদায় নিয়ে গেলেন। 4 আগস্ট সন্ধ্যার সময় যখন বাইপালে ভাঙচুর হলো, এমপি সাইফুলের লোক কিছু আমার বাসায় এসে বললো বিপ্লব কোথায়? আমি বললাম উনি বাসায় নেই। 5 আগস্ট যেন তাকে মিছিলে না দেখি, যদি সে যায় তাহলে তার প্রাণের হুমকি আছে। আমি ওনাকে ফোন করে বললাম এই কথা বলে গেছে সাইফুলের লোক। তখন উনি বলল আমি বাসায় যাব না, কালকে তুমি আমাকে 1 সেট কাপড় পাঠিয়ে দিও আমার ছেলেকে। আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, পরীক্ষার্থী, সেখানে আসতে পারেনি। বলেছে আম্মু আমি কি বলবো বাবার জন্য, যে দলের জন্য বাবা এভাবে প্রাণ হারালো, সে তার কতটুকু আমাদের পাশে রয়েছে। তারপর আমি ধন্যবাদ জানাই দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে, উনি সশরীরে আমার বাসা 2বার উপস্থিত হয়েছে, মাঝে মধ্যে ফোন দিয়ে আমাকে খোঁজ খবর নেয়। আরো ধন্যবাদ জানাই নজরুল ইসলাম মামাকে, যিনি পাশে না থাকলে আমি হয়তো এই সমাজে বেঁচে থাকা আমার হতো না, বেঁচে থাকতে পারতাম না। 5 আগস্ট 8:30 থেকে আমি ওনার 1 সেট কাপড় পাঠিয়ে দিলাম, আর ওনাকে বললাম আজকে কারফিউ, আপনি কেন মিছিলে নামছেন? উনি বলছেন আমাকে মাফ করে দিও, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বিজয়ের পতাকা হাতে নিয়ে। বিজয় হলো, কিন্তু আমার হাজবেন্ড আর ফিরে আসলো না। আমার 5 মাসের বাচ্চা, ছোট বাচ্চাটা বয়স এখন 5 মাস, সে তার বাবার মিছিলে ছবি দেখি আর বলে বাবা বাবা, সে বাবার আদর থেকে বঞ্চিত। আমার এই লাইফে আমি তার দীর্ঘ সময়টাকে কিভাবে বাবার আদর থেকে বঞ্চিত করে রাখছি সেটা আমি জানি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সন্তানদেরকে মানুষ করে তৌফিক দান করেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমানকে, যে কিনা আমাদের মনের কিছু কষ্ট অনুভূতি প্রকাশ করার এই সুযোগটুকু করে দিয়েছেন। আমি আজকে সার্থক। আমি বলবো আমার হাজবেন্ডের মতন আমি যদি শহীদ হতে হয় এই দেশের জন্য, প্রত্যেকে নিজের জীবন বাঁচে রেখে মাঠে নামবেন, কারণ আমি বুঝেছি এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয় সে রক্ত বৃথা যাবে না। আমার সাথে আপনারা বলেন শহীদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। এই দেশের জন্য যদি প্রয়োজন হয়, আমার 2টি ছেলে সন্তান আছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে বললাম যদি দেশের জন্য আবারও রক্তের প্রয়োজন হয়, আমি সাথে খন্দকার বিপ্লবের স্ত্রী, আমি আমার 2টি সন্তানকে 2 হাতে নিয়ে নামবো মাঠে। তোমার বাবা যে কোথায় গিয়েছে তুমি সে পথে যাও। এই দেশ স্বাধীন দেশ, এই দেশ আমার প্রাণ খুলে কথা বলতে পারে। তোমার বাবা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, নিশ্চয়ই তোমরা দেবে এই দেশের স্বাধীনতার জন্য রক্ত। আমি আমার নিজের রক্ত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি হচ্ছে বেশি কথা বলতে পারবো না, যদি আমার কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি ডান সাইডে মঞ্চের ডান সাইডে যারা আছেন দয়া করে আপনারা পিছনে চলে যান। আপনারা আজকে যাদের বক্তব্য শুনছেন একটু আপনার হৃদয়ের ভিতরে স্থাপন করেন কতটা কষ্ট ত্যাগ তিতিক্ষা করে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। একটু সম্মান প্রদর্শন করেন, আপনারা একটু সরে যান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ রাসেল গাজীর বোন সুমি আক্তার বক্তব্য নিয়ে আসছে। মা বলবে? আচ্ছা, মাকে আসতে বলে। সোহেল রাসেল গাজীর মা কথা বলবেন, বোন কথা বলবেন না। সেলিনা
সেলিনা বেগম। আসসালামু আলাইকুম। আমি শহীদ রাসেল গাজীর মা। 5ই আগস্ট আমার ছেলে বাইবেল মারা গেছে গুলিয়া হাতে হইয়া। আমি কি বলবো, আমার 2 ছেলে এই আন্দোলনে আসতে, হঠাৎ করে আমার বড় ছেলে বলে আমার মেয়েকে আবার রাসেলকে আসতে দিয়েন না বাইবেল। আমার মেয়ে বলে ও তো চলে গেছে, কই ভালো কাজ করছে দেখবেন না নেই। তো আমি তো পাশে গেছি, আমার পাশ দিয়ে গুলি লাগছে, ওরা দিয়েছেন কে পাঠাইয়া। কতক্ষণ পরে শুনি অনেক আন্দোলন হইতে আছে, খোঁজ করতে নামছি, ওরা পাই না। হঠাৎ করে আমাদের গেটে 2টা লোক আছে, যাইয়ে কয় রাসেল গাজী নাম, ও তো ওর গুলি লাগছে। হঠাৎ শূন্য কেন গেছি, আর কোনো নেই, গুলি লাগলে কেন তো কান্নাকাটি পরে গেছি। যাইয়া দেখি আমার মেয়ে গেছে হাবিবে রাখে নাই, আরেকটা মেডিকেল নিয়েছে রাখে নাই। হঠাৎ করে এই যে গণস্বাস্থ্য নিয়েছে, সেখানে সবাই গেছি, তারপরে নিয়ে এনামে গেছে, এনামে যাওয়ার সাথে সাথে মারা গেছে। আমি শেখ হাসিনা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে, এই মৃত্যুর প্রতিশোধ নিয়ে আমাদের ছেলের রক্ত ঝরাইছে, আর কিছুই না। এই ছেলে মারা যাওয়াতে অনেক অসুস্থ হয়ে পড়ছি, এখন কিছু বলার মতো ভাষা নাই, বলতে পারি না কিছু। অনেক সমস্যা, অনেক অসুস্থতা এর ভিতরে আছি। আমাদের পাশে ডাক্তার সালাউদ্দিন বাবু না দাঁড়াইলে, সবসময় খোঁজ খবর না দিলে আমরা বুঝতাম না যে আমরা কি ভিতরে আছি। আমরা চাই এই শেখ হাসিনার বিচার হোক, আর কিছু চাই না। আমি কিছু বলতে পারি না। আমার ছেলে মারা যাওয়ার পরে আমার হাতে সমস্যা হয়েছে। আমি ডাক্তার সালাউদ্দিন বাবুকে ধন্যবাদ জানাই, উনি আমার পাশে থাকার জন্য। আর তারেক জিয়াকেও ধন্যবাদ জানাই, আমাদের খোঁজ খবর যেন সবসময় সবাই নেয়। শহীদ পরিবারের আমরা চাই না কিছু, শেখ হাসিনার বিচার চাই। এই যে রকমের এই ই করিয়া সবাই সামনে শেখ হাসিনার আনিয়া আমার ছেলের যে রকমের মারছে, ওই রকমের যেন সামনে দেখতে পাই, আর বিচার চাই। আমি আর কিছু বলতে পারি না। আসসালামু আলাইকুম। আমি আমার সমস্যা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ শ্রাবণ গাজী। বক্তব্য রাখবেন তার বাবা আব্দুল মান্নান গাজী। শহীদ শ্রাবণ গাজীর বাবা আব্দুল মান্নান গাজী। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে যদি ভালো লাগছে, কিন্তু মনের ভিতরে যে আগুন জ্বলতেছে, সেই আগুনটা সামান্য একটু হলে প্রকাশ করি। আমি সর্বপ্রথম স্মরণ করতে যাচ্ছি গণ অভ্যুত্থানে আহত ও নিহত যারা হয়েছেন তাদেরকে। আমি স্মরণ করতে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনের কাতারে থেকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছিলেন তাদেরকে। আমি শহীদ শ্রাবণ গাজীর বাবা। আমার শ্রাবণ ছিল মালয়েশিয়া, সে মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখাপড়া করত। যখন বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়, 15 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী সরকারের যে পালিত গুন্ডা বাহিনী, তারা যেভাবে ছাত্র ছাত্রীদের উপরে অত্যাচার করেছে, সেদিন
তারা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আপনারা আমার ভাই, আপনারা বাবা, আপনারা আমাদের আত্মীয় স্বজন, আমাদেরকে রক্ষা করেন। আমার ছেলে এইটা দেখেছিল মোবাইলে, দেখার পর ওই দিনই সে মালয়েশিয়া থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশ চলে আসে। 16 তারিখ থেকে সে প্রতিদিন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। সে 5ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যখন লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখন সে সামনে কাতারে ছিল। স্বৈরাচারী সরকারের যেই গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী ছিল, তারা সেই মিছিলের ভিতরে এলোপাথালি ভাবে গুলি চালায়। সেই গুলিতে আমার ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। অনেক কষ্ট লাগে। এক বছর পার হয়ে গেলেও আমরা কি পাইছি? আমরা আমাদের স্থানীয় সাবেক এমপি সালাউদ্দিন বাবু ভাই ছিল, সে আমার বাসায় এসে কয়েকবার খোঁজ খবর নিয়েছে। জামাতের আমির আমার বাসায় আসছিল, খোঁজ খবর নিয়েছে। এক বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল, সেই বিচার করা হয় নাই আজ পর্যন্ত। এক বছর হয়ে যায়, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের সেই ধরনের কোনো মূল্যায়ন করা হয় নাই আজ পর্যন্ত। গত 26 তারিখে চিনমতি সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের একটা সমাবেশ ছিল। সেখানে ডক্টর ইউনূস সহ কোন উপদেষ্টা সেখানে উপস্থিত হতে পারেন নাই। দুঃখ লাগে। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই ক্ষমতায় বসেছেন, তাদেরকে তারা মূল্যায়ন করতে পারছেন না। কষ্ট লাগে। যাই হোক, বলতে গেলে ক্ষমা করবেন, আমি আর বলতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে শহীদ শাহ সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেজ জাকি। বক্তব্য নিয়ে আসছেন শহীদ সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেজ জাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ সাবুরের বাবা। আমার ছেলে শাইন স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। গত বছর জুলাই মাসের 16 তারিখের পর থেকে সে আন্দোলনে যাওয়ার জন্য ওর মাকে বারবার বলে, কিন্তু ওর মা বলে যে না বাবা তুমি যেও না, হয় গুলি খায় মরে যাবে, না হলে আহত অবস্থায় পঙ্গু হয়ে থাকতে হবে। তারপর আমার ছেলে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, শ্রেণীতে কোনোদিন সেকেন্ড হয় নাই। ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ফার্স্ট হয়ে আসছে। সে বলছিল আমার 2টা সন্তান, প্রথম সন্তান উনি ইঞ্জিনিয়ারিং পড়েছে। আমি বলছিলাম যে বাবু তোমাকে আমি বড় হলে ডাক্তারি পড়াবো। সে বলছে না বাবা আমি করব, আব্বু আমি ইউনিভার্সিটির টিচার হব। সে অঙ্কে এত ভালো ছাত্র ছিল যে 10ম শ্রেণীতে পড়ে 10ম শ্রেণীর ছাত্রকে সে পড়ায়, এরকম ছাত্র ছিল। যাই হোক, পরিশেষে 5ই আগস্ট যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করে ভারতে পালিয়ে যায়, তারপরে ঘটনা ঘটে আশুলিয়া থানার সামনে আমার ছেলে সহ 6টা লাশ পুড়িয়ে দেয়।
বেলা 4টা পর্যন্ত ওর মোবাইল খোলা ছিল। 4টার পর আর তাকে আমরা পাই নাই মোবাইলে। সে যোগাযোগ করছিল তার ভাইয়ের সঙ্গে বেলা 11:30টার সময় এবং 12:30টার সময়। যাই হোক, আমার মনে অনেক দুঃখ যে আমার ছেলেটাকে হত্যা করার পরে পুলিশ ভ্যানে উঠায় এভাবে লাশ পুড়িয়ে দেয়। আমি ওর শেষ মুখটাও পর্যন্ত দেখি নাই। আমার সেই সৌভাগ্য হয় নাই। আমি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ জানাই যে আমার ছেলেকে যারা হত্যা করেছে এবং পুড়িয়ে মারছে তার জন্য সুষ্ঠু বিচার হয়। পরিশেষে এখানে উপস্থিত দেন সালাউদ্দিন বাবু ভাই আমাদের খোঁজখবর নাই, মাঝে মধ্যে ফোন টোন দেয়। তিনি মনে অত্যন্ত, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর কি বলবো, আমার বলার মতো ভাষা নাই। আমার ছেলে যে শহীদ হয়ে গেছে আমি কান্না করতে পারি না। মানে আমি কোন দিকে কি বলবো আমি বলতে পারি না। যাই হোক, আমার ছেলেকে জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি তাকে জান্নাতবাসী করে, তাকে যেন শহীদের মর্যাদা দান করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ আরাফুর রহমান রাসেল। তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এবং এই আশুলিয়ার সাভারে তার বাড়ি। তার পক্ষ থেকে বক্তব্য রাখবেন তার ভাই সাইদুর রহমান বাবু। সাইদুর রহমান বাবু। আমি একটু আমাদের এই সাইডে একটু নেতৃবৃন্দদেরকে, বাসেদ ভাই একটু সবাইকে একটু সরাই দেন আপনারা প্লিজ। একটু বলেন, আপনারা বললেই শোধ, আপনারা সিনিয়র নেতা, আপনারা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সাইদুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল নেতা শহীদ আরিফুর রহমান রাসেলের ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা, আগামীর বাংলাদেশের অভিভাবক জনাব তারেক রহমান স্যারকে। আমার ছোট ভাই আরিফুর রহমান রাসেল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। সর্বশেষ 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা যাওয়ার পথে সাভার থানার সামনে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন। সেখান থেকে এনাম মেডিকেলে নেওয়া হয়। আমি খবর পাই, আমি ওখানে যাই, দেখি ফ্লোরে পড়ে আছে রক্ত আর রক্ত। শেষবারের মতন বলে, ভাই আমাকে দ্রুত আইসিইউতে নিয়ে যান। আইসিইউতে নিয়ে গেছি। যাওয়ার পর আইসিইউতে নেওয়ার আধা ঘন্টা পরে শাহাদাত বরণ করেন। রাসেল বরিশাল বিএম কলেজ অনার্সে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদল রাজনীতির সাথে যুক্ত হন। এই রাজনীতির কারণে বরিশালে হামলা মামলার শিকার হন। সেখানে আমাদের পরিবার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমার বড় ভাই ঢাকা নিয়ে আসেন, ঢাকা নিউ মডেল কলেজ ভর্তি করেন। সেখানেও আবার রাজনীতির সাথে যুক্ত হন। যুক্ত হবার পর আমরা 3 ভাই
আবার মামলা হামলার শিকার হই। মামলার শিকার হয়ে হামলা মামলার জি সেখানে আমরা হামলা মামলার শিকারে। যাই হোক, আমরা দেশের শান্তি চাই। আমরা সকলেই শহীদ পরিবারের খোঁজ খবর নিলেই আমরা গর্বিত হই, আনন্দিত হই, ভালো লাগে, মনে হয় দেশের জন্য কিছু করতে পেরেছি। ধন্যবাদ। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে শহীদ বায়েজিদ। তিনি চাকরি করতেন এই গণ অভ্যুত্থানে। তিনিও একজন ছাত্র জনতার এই আন্দোলনে শরিক হয়েছেন ফ্যাসিবাদের পতনের দাবিতে। তিনি আজ এই 6 জনের যে পুরানো লাশের যে চিত্র আমরা প্রদর্শন করেছি, তাদের মধ্যে একজন তিনি। বায়েজিদের ওয়াইফ কথা বলবেন রিনা আক্তার। আসসালামু আলাইকুম। আমি শহীদ বায়েজিদ বুস্তামির ওয়াইফ। আমার হাজবেন্ড 5ই আগস্ট আশুলিয়া বাইতেল থানার সামনে তাকে গুলি অবস্থায় দাও দাও করে আগুনে পোড়ানো হয়েছে। আমার একটা সন্তান আছে। আমার হাজবেন্ড যখন মারা যায়, আমার ছেলের বয়স 6 মাস 6 দিন চলে। আমার স্বামী আমার ছেলের বাবা ডাক্তার শুনতে পারে না। আমার সন্তান নিজে বাবা কি জিনিস, বাবা কি একটা আদর কিছু পাইনি। এখন আমার সন্তানের 1.5 বছর চলে। আমার সন্তান বাবা বাবা করে ডাকে, আমি তাকে সামনে এনে দিতে পারি না। আমি শুধু তাকে সান্ত্বনা দেই। আদর কিছু পাইনি। এখন আমার সন্তানের 1.5 বছর চলে। আমার সন্তান আমি শুধু তাকে আমার থেকে সামনে এনে দিতে পারি না। আমার হাজবেন্ডকে যেভাবে মারা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা তাকে যেন বাংলার মাটিতে এনে ঠিক আমার হাজবেন্ডের মতো ওইভাবেই যেন মারা হয়। আমার দাও দাও করে যেন এই বাংলার মাটিতে দেখি সবাই তাকে পুরায়। এরকম অবস্থা হলে আবার যদি দেশে এরকম পরিস্থিতি হয়, আমি আমার এই মাসুম বাচ্চাকে নিয়ে মাঠে নামবো। প্রয়োজন পড়লে আবার আমি আমার দেশের জন্য আমার স্বামীর মতো, হাজার হাজার মায়ের সন্তানের মতো, হাজার মানুষের ভাই স্বামী সবার জন্য আমি আমার সন্তানকে নিয়ে মাঠে নামবো। স্বৈরাচার শেখ হাসিনার বিচার চাই আমি। তার স্বৈরাচার দল, তার প্রতিনিধি, তার যে অনেক লোক আছে, তাদের সবার বিচার চাই। দাও দাও করে আমার স্বামীকে যেভাবে আগুনে জ্বালানো হয়েছে, ঠিক সেইভাবে যেন তাদেরকেও জ্বালানো হয়। ডাক্তার সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের পাশে ছিলেন সব সময়। আমি আর কিছু বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম।
আহত এবং নিহত যারা আছেন সবার পরিবার দোয়া করবেন তাদের জন্য, তাদের আত্মা যেন শান্তি পায়। দেখেন, এই যে গোপালগঞ্জের ছাত্ররা 16 ডিসেম্বর 16 তারিখে তাদের দোয়া করার জন্য তারা সবাই গেছে, কারণ তারা দোয়া করতে পারে নাই। এই আওয়ামী লীগের লোকজন তাদের মনে করেন বোম গুলি করে পুরাই জ্বালাইয়া তাদের অস্থির করে দেয়। তারা সেই দোয়া করতে পারে নাই এই আওয়ামী লীগের লোকের জন্য। ওরা যদি বাংলাদেশের মাটিতে যদি না থাকতে পারে, ওই আপনারা সে ব্যবস্থা করবেন। আর আমাদের পাশে